শবনৃত্য পর্ব সংখ্যা 6। এই ফুলটুসি, এবার পালাবি কোথায়? সকাল মাত্র 7টা। রাস্তায় এখনো সেইভাবে মানুষের ভিড় জমেনি। আকাশ ধূসর, যেন গতকালের বৃষ্টির রেশ আজও রয়ে গিয়েছে বাতাসে। ভেজা ভেজা রাস্তা, কোথাও কোথাও প্যাচকালো কাদামাটি। সেন্ডিবা বাসা থেকে বেরিয়ে গলির মুখে দাঁড়িয়েছিল গাড়ির অপেক্ষায়। চোখে মুখে তাড়াহুড়ার ছাপ। হঠাৎ কয়েকজন চ্যাংড়া পোলাপান এসে সামনে দাঁড়ায়, রাস্তা রোধ করে। প্রথমে সে কিছু বুঝে উঠতে পারেনি, তবে ওদের মুখ দেখেই তার শরীর ঠান্ডা হয়ে গেল, গলা শুকিয়ে এলো। এক ঝলকেই চিনে ফেলল, এরা জায়ান চৌধুরীর চেলাপেলা। সেদিন শহীদ মিনারে জায়ানের পাশে দাঁড়িয়েছিল এদের কয়েকজন। তার ভেতরে হঠাৎ একটা আতঙ্ক জমে উঠল। এতক্ষণ যে তাড়াহুড়ার মধ্যে ছিল, সেটা এখন উবে গিয়েছে। তার হৃদস্পন্দন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, পা দুটো অবাস হয়ে আসছে। কিন্তু মাথার ভিতরে একটা কথাই ঘুরছে, এদের হাতে ধরা পড়া যাবে না, যেভাবেই হোক পালাতে হবে। এক মুহূর্ত সময় নেয় না, হঠাৎ ঘুরে দৌড় দেয়। জুতো পিছলে যায় ভেজা কাদামাটির রাস্তায়, কিন্তু সে থামে না। তবু কত দূরেই বা যাবে? পেছন থেকে ছেলেগুলো দৌড়ে এসে তাকে ধরে ফেলে। একজন তার কাঁধ টেনে ধরে, আরেকজন গলাটা চেপে ধরে, আরেকজন একে একে বিকৃত হাসি দিয়ে বলে, কাল তোর কপাল ভালো ছিল যে বৃষ্টি হচ্ছিল, আজ আর কপাল খোলার সুযোগ নেই, চল শালি। বলার সঙ্গে সঙ্গে তারা ওকে জোর করে এই কাছে দাঁড়িয়ে থাকা একটা গাড়িতে তোলে। সেন্ডিবা ছটফট করতে লাগলো, হাত পা ছুঁড়ে ওদের বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু হঠাৎ কেউ একজন পেছন থেকে তার মুখে কিছু একটা চেপে ধরে, ভেজা গন্ধযুক্ত রুমাল। কয়েক সেকেন্ডের মধ্যেই পৃথিবী তার চোখের সামনে ঝাপসা হয়ে যেতে থাকে। কানের শব্দ ফিকে হয়ে আসে, শরীর ঢলে পড়ে, জ্ঞান হারিয়ে ফেলে সেন্ডিভা। সেন্ডিভার যখন জ্ঞান ফিরল, সে নিজেকে অচেনা বন্ধ করে আবিষ্কার করল। এক হাতে কপাল চেপে ধীরে ধীরে উঠে বসলো। চারিপাশে তাকিয়ে বুঝতে পারলো এটা একটা হোটেল রুম। পরিপাটি বিছানা, ভারী পর্দা, দেওয়ালে নরম আলো, আর একটা ভারী নিস্তব্ধতা ছেয়ে আছে গোটা ঘরে। সে উঠে দাঁড়াতে যাবে, তখনই দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করলো জায়ান চৌধুরী। তাকে দেখে সেন্ডিভা মুহূর্তে গুটিয়ে গেল, শরীরটা যেন আরো কুঁকড়ে উঠল। জায়ান নির্বাক মুখ তার দিকে তাকিয়ে একটা চকলেট এগিয়ে দিল, কিন্তু সেন্ডিভা মুখ ফিরিয়ে নিল। সেন্ডিভার বুকের ভিতর তখন ঝড় উঠেছে, নিজেকে বড্ড অসহায় লাগছে। তার সাথেই কেন এমন হয় বারবার? কত স্বপ্ন নিয়ে সে এই শহরে পা রেখেছিল, নিজেকে গড়ে তুলবে, মায়ের জন্য একটা সুন্দর জীবন গড়বে। কিন্তু ভাগ্য যেন প্রতিবার তাকে টেনে নিয়ে আসে সেই পুরনো আধারে ঢাকা অতীতের মুখোমুখি। এই জীবনে আর সুখের সন্ধান পাওয়া হলো না বুঝি। সেন্ডিভার এমন দৃঢ় প্রত্যাখ্যান দেখে জায়ানের রাগ ওঠার কথা থাকলেও অদ্ভুতভাবে সে একদম শান্ত রইল। নিঃশব্দে কাগজ থেকে চকলেটের মোড়ক খুলে এক হাঁটু গেড়ে বিছানায় উঠল সে। তারপর চকলেটটা সেন্ডিভার দিকে এগিয়ে দিল। সেন্ডিভা ভয়ে পিছিয়ে গিয়ে ঠেস দিয়ে বসলো পালঙ্কের হেডবোর্ডে, তার চোখে তীব্র আতঙ্কের ছাপ। জায়ান একরকম দুর্বোধ্য ঠান্ডা হাসি দিল। সেন্ডিভা কাঁপা গলায় অনুনয় করল, আমাকে ছেড়ে দিন প্লিজ, এত বড় ক্ষতি করবেন না আমার সাথে। জায়ান গম্ভীর কণ্ঠে বলল, এই চকলেটটা খেলে তোমাকে ঠিক 30 মিনিটের মধ্যে ছেড়ে দেব, পাক্কা প্রমিস। সেন্ডিভা বলল, ছেড়ে দেওয়ার সাথে চকলেট খাওয়ার কি সম্পর্ক? জায়ান হাত বাড়িয়ে চকলেটটা এগিয়ে দিয়ে বলল, নীলাঞ্জনা, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে বুঝলে, তাই ভেবেছি তোমাকে কিচ্ছু করব না। আর তোমার সঙ্গে যে অন্যায় করেছি, তার এই একটুখানি মিষ্টি খাইয়ে মিটিয়ে ফেলতে চাই। এটুকু মুখে হাসি আনলো সে। নাও ধরো, ভয় নেই। সেন্ডিভা টলমল চোখে তাকিয়ে রইল জায়ানের দিকে। তার মনের ভেতরে সন্দেহের স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু জায়ানের মুখের ভঙ্গিতে এমন এক নিখুঁত বিশ্বাসযোগ্যতা ছিল যা তাকে বিভ্রান্ত করে দিল। আর এটা তো চকলেট, এতে অবশ্য খারাপ কিছু মেশানো যাবে না। এটা ভেবেই শেষমেশ সে হাত বাড়িয়ে চকলেটটা নিল, অল্প করে মুখে দিয়ে চিবোতে শুরু করলো। জায়ান হাসি মুখে বলল, সম্পূর্ণটা খেতে হবে কিন্তু, তা না হলে এখান থেকে ছাড়া পাবে না মেয়ে। সেন্ডিভা চমকে উঠল, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। চকলেটটা ছিল অতি সুস্বাদু, কিন্তু তার বুকের ভেতর ঘূর্ণায়মান প্রশ্ন আর আতঙ্কের স্রোত একটুও থামল না। সেন্ডিভা চকলেটটা শেষ করতেই জায়ানের চোখে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। তার ভঙ্গিমা, মুখের হাব ভাব সব পাল্টে গেল।
রুমের এদিক ওদিক পায়চারি করতে করতেই সে গম্ভীর গলায় বলল, জীবনে 256 জন মেয়ের সঙ্গে ইন্টিমেট হয়েছে, কিন্তু তোমার মতো কাউকে কোনোদিন এতটা পছন্দ হয়নি নীলাঞ্জনা। চলো আমরা বিয়ে করে ফেলি। সেন্ডিবার গা ঘিন ঘিন করে উঠল, চোখে মুখে ঘৃণার ছাপ ফুটে উঠল স্পষ্টভাবে। এখন সে বুঝতে পারছে জায়ান এতক্ষণ যা করেছিল সব ছিল নিখুঁত অভিনয়, এক নির্মম ফাঁদ। হঠাৎ বিছানা থেকে উঠে সে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছে না। খুলবে বা কিভাবে? জায়ান তো আগেই সেটি লক করে রেখেছে। সে মরিয়া হয়ে দরজায় বাড়ি দিতে লাগলো, গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো, সামবডি হেল্প প্লিজ, আল্লাহর ওয়াস্তে কেউ দরজাটা খুলে দিন প্লিজ। জায়ান এই ছটফটানি দেখে ঠান্ডা এক হাসি হেসে এগিয়ে এলো। হঠাৎ সেন্ডিভার গলা থেকে ওড়নাটা ছিনিয়ে নিয়ে তার হাত দুটো বেঁধে ফেলল। এরপর শক্ত করে চোয়াল চেপে ধরে ফোঁস করে উঠল, এই শালি চুপ কর, তোকে বিয়ে করতে চেয়েছি ইন্টিমেট হওয়ার আগে, আর তুই এমন তেজ দেখাস। এবার বিয়ে নয়, তোকে আমি এখন রক্ষিতা করে রাখবো। সে সেন্ডিভার শরীরের দিকে হাত বাড়াতেই ধুম করে দরজায় বিকট এক শব্দ হলো। কারোর পায়ের আঘাতে দরজা খুলে গিয়ে সজোরে দেয়ালে আছড়ে পড়ল। জায়ান আঁতকে উঠে দরজার দিকে তাকালো। বিরক্ত মুখে তাকালেও মুহূর্তেই চেহারার রং ফিকে হয়ে গেল, চোখে ভয়ের ছাপ, যেন হাড়ে ঠান্ডা স্রোত বইতে শুরু করেছে। সেন্ডিমা ভয়ের চোখে তাকিয়েছিল, কিন্তু দরজার দিকে চেয়েই তার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটল। কাঁপা কাঁপা গলায় সে ফিসফিস করে বলল, লিওনার স্যার। লিওনার শানিত দৃষ্টিতে এক ঝলক তাকালো সেই টলমলে চোখের দিকে, যেখানে ছিল ভরসা, কৌতূহল আর এক চিলতে আশার আলো। সেন্ডিমা ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে তাকিয়েছিল তার দিকে, কিন্তু সেই মুহূর্তে সেই আশার আলো স্প্লান হয়ে গেল যখন পেছন থেকে জায়ান বিস্মিত কণ্ঠে বলে উঠল, শেরজিৎ ভাই তুমি এখানে? সেন্ডিভার কানে তখন কেবল একটা শব্দই প্রতিধ্বনিত হতে লাগলো, শেরজিৎ। সে যেন জমে গেল মুহূর্তেই। নিজেকে সামলে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আপনার কোথাও ভুল হচ্ছে, ইনি তো আমার লিওনার স্যার। জায়ান উঠে দাঁড়ালো, ভুরু কুচকে বিরক্ত স্বরে বলল, তুমি কি আমাকে শেখাবে আমার ভাইকে? সে লিওনার, ওরফে শেরজিৎ জালেন চৌধুরী। সেন্ডিভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওড়নাটা খুলে ফেলার চেষ্টা করতে করতে চোখের জল চেপেই ধরে সে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, উনি উনি এমন কেউ হতে পারেন না। তার এমন অস্বাভাবিক আচরণে জায়ান স্পষ্ট বিরক্ত হলো। তারপর চোখ রাঙিয়ে বলল, ভাই, যদি দরকার হয় পরে কথা বলবো, আগে একটু এক্সারসাইজ করে নিই। সে সেন্ডিভার দিকে এগিয়ে আসতে লাগলো। ঠিক তখনই বজ্র নিনাদির কণ্ঠে কক্ষের বাতাসে চির ধরল, ডোন্ট টাচ হার। জায়ান হুমকে দাঁড়ালো, অবাক চোখে তাকালো শেরজিদের দিকে, কিছুক্ষণ চুপ থেকে চোখে বিস্ময় নিয়ে বলল, তুমি তো কোনোদিন মেয়েদের প্রতি ইন্টারেস্ট দেখাওনি, এই মেয়েকে তুমি আগে থেকে চেনো নাকি? মাফিয়া বস লিওনার ওরফে শেরজিৎ জালেন চৌধুরী গম্ভীর মুখে জবাব দিল, I am not obliged to answer all your questions, just know this too much. This is my Perry. জায়ান একবার কাট গলায় বলল, কিন্তু একে আমার পছন্দ হয়েছে। শেরজিৎ প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে শটান দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, পৃথিবীর সব নারী তোর, শুধু এই নারী তোর জন্য হারাম। তবুও জায়ান ছাড়ল না, দাঁড়িয়ে রইল ঠাই, যেন ওর অহংকার ও লালসা দুটোই জমাট বেঁধে পাথরের মতো দাঁড়িয়ে আছে শেরজিতের সামনে। শেরজিৎ এবার আর সহ্য করতে পারল না, কণ্ঠে কঠোর রাশভারী ধমক এনে বলল, আউট। জায়ানের চোখ রক্তবর্ণ, সে চোয়াল শক্ত করে হাত মুষ্টি আঁকড়ে রুম থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে সেন্ডিভার দিকে একবার চোখ ফেরাতে ভুল করল না, তাকে যেন চোখ দিয়ে গিলে খেতে চাইল। জায়ান চলে যেতেই শেরজিৎ এগিয়ে গেল, এক হাঁটু গেড়ে সেন্ডিভার হাতের বাঁধন খুলতে লাগলো। সেন্ডিভার আর এবার বুঝতে বাকি থাকলো না জায়ান যা বলেছে তা সব সত্য। তারপর এতদিন তার সাথে যা যা হয়েছে তা একে একে সব জটলা খুলে যায়। সে এইগুলো কোইন্সিডেন্স ভাবলেও এইগুলো তাকে উদ্দেশ্য করে করা হয়েছে। কিন্তু কাল তাকে ঘুম পাড়িয়ে কী করা হয়েছিল, আবার পরে বাসায় বা কেন পৌঁছে দিয়েছিল, এই প্রশ্ন মনে থেকেই যায়। কারণ ঠিক তখনই সেন্ডিভা টের পেল তার শরীরের ভেতর একটা অদ্ভুত উত্তাপ ধীরে ধীরে জমে উঠছে। শুরুতে কেবল একটা হালকা কুটকুটে অনুভূতি, কিন্তু সেটা খুব দ্রুতই রক্তের স্রোতে তোলপাড়
সাড়া তুলল। উত্তেজনায় তার শরীর নিঃশ্বাস ভারী হতে লাগলো, মস্তিষ্কে যেন ঝাপসা কুয়াশা নামলো। শেরজিৎ যখন তার হাতের শেষ বাঁধন খুলে দিল, সেন্ডিবা হঠাৎ নিজের চুল শক্ত করে মুঠায় ধরল। এক অসহ্য টানাপোড়েনে নিজের সঙ্গে যেন লড়ছে। তার আচরণে শেরজিতের চোখ কুঁচকে উঠল। তার দৃষ্টি অচিরে গিয়ে পড়ল পাশে ছুঁড়ে ফেলা অ্যাফ্রোডিসিয়াক চকলেটের খোলা মোড়কে। মুহূর্তে সব হিসাব মিলিয়ে নিল শেরজিৎ। চতুর মস্তিষ্কে শেরজিৎ বুঝে গেল সেন্ডিবার এই অস্বাভাবিক আচরণের পেছনে আসল কারণটা কি। সেন্ডিবা নিজেকে নিয়ন্ত্রণে রাখতে চাইছে কিন্তু পারছে না। তার চোখে ঝলকাচ্ছে এক গভীর টান। সে যেন ভুলে গিয়েছে সামনে বসে থাকা এই সুদর্শন পুরুষটি একদিন তার বাবার রক্তে হাত রাঙিয়েছিল। তার ভেতরে সব যুক্তি, সব রাগ, সব শপথ মুছে যাচ্ছে, শুধু একটা বন্য আকর্ষণ জেগে উঠেছে। সেন্ডিবার চোখে সেই আকাঙ্ক্ষা দৃষ্টি বুঝতে পেরে শেরজিৎ এক ঝাঁকুনিতে তাকে দূরে ঠেলে দিল। তারপর বিরক্তিতে গলায় কাঠিন্যতা এনে বলল, ডোন্ট টাচ মি। কিন্তু সেন্ডিবা চাইলেও নিজেকে আর আটকে রাখতে পারছে না। হঠাৎ করে সে হু হু করে কেঁদে উঠল। নিজের শরীর নিজেই আঁচড় দিচ্ছে, কখনো শক্ত করে চুল চেপে ধরছে, কখনো হাত পা ছড়িয়ে ছিটিয়ে ছটফট করছে। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠছে, যেন প্রতিটি নিঃশ্বাস ভেঙে পড়ছে সে। শেরজিৎ বুঝে গেল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে। আর দেরি করলে মেয়েটা নিজেকে আঘাত করে ফেলবে। কোনো উপায় না দেখে ওড়না দিয়ে আবার সেন্ডিবার হাত বেঁধে ফেলল। তাকে স্পর্শ করতে ইচ্ছা না থাকলেও এবার আর উপায় ছিল না। এক ঝটকায় সেন্ডিবাকে কাঁধে তুলে নিল এবং রুম থেকে বের হয়ে গেল। রুমের বাহিরে দাঁড়িয়ে থাকা 15-16 জন দেহরক্ষী শেরজিৎকে দেখেই সঙ্গে সঙ্গে সরে গিয়ে দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। তারা চারপাশের মানুষ সরিয়ে যাওয়ার পথ তৈরি করলো। সেন্ডিবাকে পাশে গাড়ির সিটে বসিয়ে শেরজিৎ তারপর নিজের ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগিয়ে দিল নিঃশব্দে। তারপর ইঞ্জিন স্টার্ট করতেই গর্জন তুলে সামনে ছুটে চলল গাড়ি। গাড়ি থামার পর ডোর খুলে সেন্ডিবাকে গাড়ি থেকে নামিয়ে শেরজিৎ আবারও কাঁধে তুলে নিল। নিঃশব্দে দৃঢ় পদক্ষেপে সে সিঁড়ি বেয়ে রুমের ভিতরে ঢুকলো। এক মুহূর্ত দেরি না করে সরাসরি ওয়াশরুমে প্রবেশ করলো। কোনোরকম ভূমিকা ছাড়াই সেন্ডিবাকে ঠান্ডা পানি ভর্তি বাথটাবে ছুঁড়ে ফেলল। ঠান্ডা পানির স্পর্শে সেন্ডিবার মুহূর্তে চমকে উঠল। সে তীব্র প্রতিক্রিয়ায় হাত পা ছুঁড়ে ঝটপট করতে লাগলো, যেন পুরো শরীর কাঁপছে। কিন্তু তখনও তার মধ্যে সেই মানসিক উত্তেজনার ঢেউ কমেনি। শেরজিৎ একটু সময় নষ্ট করল না। চুপচাপ কঠিন মুখে বাথটাবের পাশে ঝুঁকে সে দুই হাতে সেন্ডিবার মাথা চেপে ধরে পানির নিচে চুবিয়ে দিল। প্রথমে সেন্ডিবা ছটফট করলেও ধীরে ধীরে তার শরীর ঢিলে হয়ে এলো। এমনভাবে কয়েকবার চুবিয়ে ধরলো, সেন্ডিবার ছটফট করার তীব্রতা যেন কমে আসতে লাগলো। তার কাঁপন আর চিৎকার ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো। শেরজিৎ বুঝতে পারলো সেন্ডিবা শান্ত হতে শুরু করেছে। সে এবার সেন্ডিবার কাছ থেকে একপাশে সরে এসে চুপচাপ দাঁড়ালো। তারপর প্রথমবারের মতো তীক্ষ্ণ গভীর দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা একটু বেশি সুন্দর না? না, সে সুন্দর না, রীতিমতো অতিরিক্ত সৌন্দর্যের অধিকারী। হাঁটু ছুঁয়ে নামা সিল্কি চুল, দুধে আলতা রঙের নিখুঁত গায়ের রং, চোখের ওপর টানা ভুরুচোরা, নিচে জলজল করছে সবুজ চোখ। তার সরু নাক, পাতলা অধর, গোলাপি আভাযুক্ত গোলগাল মুখ এক অনির্বচনীয় মায়াবী সৌন্দর্য সৃষ্টি করেছে। এই রমণীকে তৈরি করতে সৌন্দর্যের কোনো কমতি সৃষ্টিকর্তা রাখেনি। যার প্রমাণস্বরূপ রমণীর এই সৌন্দর্য। শেরজিতের হঠাৎই মাথায় বিদ্যুতের মতো সচেতনতা ফিরে এলো। সে নিজের ভাবনার উপর চটে গেল। আমি কিভাবে আমার শত্রুকে এইভাবে রূপের বর্ণনা করতে পারি? এই ভেবেই রাগে তার মুখ শক্ত হয়ে এলো। সে দ্রুত এগিয়ে এসে সেন্ডিবার হাতের বাঁধন খুলে দিল। তারপর ওয়াশরুম থেকে বের হয়ে ট্রাউজার আর একটা টি শার্ট এনে হ্যাঙ্গারে রেখে সেন্ডিবাকে বলল, এটা পরে নিস। তারপর আর এক মুহূর্ত দেরি না করে ঘুরে দাঁড়িয়ে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। সেন্ডিবা ওয়াশরুমের চারিপাশে একবার চোখ বুলিয়ে নিল। তারপর নিজেকে দ্রুত সামলে নিল। নিঃশ্বাস টেনে নিয়ে পোশাক বদলে নিল নীরবে। ঘাড়ের দুই সাইড দিয়ে চুলগুলো সামনে এনে রাখলো। তারপর অনেকটা স্থির মন নিয়ে ওয়াশরুমের দরজা খুলে বাইরে বের হয়ে এলো। এই প্রথমবারের মতো শেরজিতের আসল পরিচয় জানার পর তার সামনে দাঁড়ালো, সম্পূর্ণ স্বাভাবিক ভঙ্গিতে।
যেন কিছুই ভাঙেনি, অথচ ভেতর একেবারেই সবটা ভেঙে পড়েছে। শেরজিৎ রুমের সোফায় বসে ল্যাপটপে কিছু একটা করছিল। হঠাৎ বাথরুমের দরজা খোলার একবার সেদিকে তাকালো, পরপর আবার চোখ ফেরালো স্ক্রিনে। সেন্ডিবা ধীর পায়ে এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। সে উপস্থিতি টের পেলেও শেরজিৎ মাথা তুলে তাকালো না। সেন্ডিবা কাটকাট স্বরে বলল, আজ থেকে আমি আর এই চাকরিটা করছি না। শেরজিৎ নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, 5 কোটি টাকা দিয়ে চলে যা। সেন্ডিবা হতবাক হয়ে তাকালো তার দিকে। 5 কোটি টাকা মানে? জবাব না দিয়ে শেরজিৎ একটা ফাইল এগিয়ে দিল। সেন্ডিবা ভুরু কুঁচকে ফাইলটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। যতই পড়ছিল ততই তার চোখ বিস্ময় বড় হয়ে যাচ্ছিল। সব পড়া শেষ করে সে জোর গলায় বলে উঠল, আমি এটা মানি না। আগের চুক্তিপত্রে যেই সব শর্ত ছিল তার অনেক কিছু এখন পাল্টে গিয়েছে। আপনি নিজের মতো করে নতুন শর্ত যুক্ত করেছেন। আমার ইচ্ছে করেছে করেছি। শীতল ভঙ্গিতে বলল শেরজিৎ। তার এমন গাছড়া উত্তর শুনে সেন্ডিবার রাগে চড়ে গেল। সে তাকিয়ে দেখল তার ব্যাগটা ঠিক শেরজিতের সামনে রাখা। ব্যাগটা টেনে দ্রুত হাতড়ে বের করলো নিজের তৈরি চুক্তিপত্র। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল তার। এবার তারকে আর আটকাতে পারবে না। কিন্তু কাগজটা খুলতেই যেন মাথায় বজ্রপাত হলো। চোখের সামনে ধরা পড়ল একটুখানি সাদা কাগজ। কোনো লেখা নেই, কালি নেই, কিছুই নেই। সে হতভম্ব হয়ে তাকিয়ে রইল শেরজিতের দিকে। আপনি আমার সাথে গাদ্দারি করছেন, এটা কিভাবে সম্ভব? আমি এইসবের কিছুই মানি না। তার কণ্ঠে জ্বালা ও প্রতিবাদের ঝাঁজ স্পষ্ট। সেন্ডিবা ব্যাগটা শক্ত করে চেপে রইল। তারপর দ্রুত পা ফেলে রুম থেকে বের হয়ে যেতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে একটা বাক্য ভেসে এলো, যা শুনে তার পুরো শরীর হিম হয়ে গেল। তোর মায়ের মৃত মুখ দেখার ইচ্ছে জেগেছে, তাই না? সেন্ডিবা থমকে দাঁড়ালো। ভারী পায়ে হেঁটে তার সামনে এসে দাঁড়ালো। দুজনের মধ্যে মাত্র 2-1 ইঞ্চি তফাৎ। শেরজিৎ খানিকটা ঝুঁকে সেন্ডিবার মুখের খুব কাছাকাছি এসে হাসকে টেনে বলল, মাই হার্ট স্পিকার, বিশ্বাস কর আমি তোর ভাবনার থেকেও বেশি খারাপ। সেন্ডিবার শরীর জুড়ে বিদ্যুতের মতো এক শিহরণ ছড়িয়ে পড়ল। চোখের মুখে জমে উঠল তীব্র ক্ষোভ আর বিদ্রুপ। সে গজগজ করতে করতে বলল, আপনার নাম শেরজিৎ জালিম না হয়ে বরং জালিম হওয়া উচিত ছিল। আপনার মা বুঝতে পেরেছিলেন তার গর্ভ থেকে একজন জালিমই জন্মাবে, তাই সরাসরি জালিম না রেখে চালাকির সঙ্গে জালিম রেখেছে। এই কথাগুলো শোনার পর শেরজিতের চোখের রং পাল্টে গেল। মায়ের ব্যাপারে এমন অপমান সহ্য করতে পারল না। সে ক্ষিপ্ত হতে সেন্ডিভার চোয়াল শক্ত হাতে চেপে ধরল। এতক্ষণ পর্যন্ত যতটা স্থির ছিল, এখন যেন তার মধ্যে আগুনের জোয়ার বয়ে যাচ্ছে। হিস হিসিয়ে গর্জে উঠল সে, তোর এই নোংরা মুখে খবরদার আমার মায়ের নাম নিস না। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল সেন্ডিভার। শেরজিতের আঙুলের চাপে তার মুখ বিকৃত হয়ে উঠছিল। চোয়ালের হাড়গুলো যেন গুঁড়ো হয়ে যাচ্ছিল। সে কুঁকড়ে উঠল। 2 হাতে শেরজিতের হাত ঠেলে সরাতে চাইল, কিন্তু কোনো শক্তি কাজ করল না। এক মুহূর্তে তার মনে হলো সে যেন এক চুনোপুঁটি আর শেরজিৎ এক রোষান্বিত জলহস্তি। পালানোর পথ নেই, প্রতিরোধের ক্ষমতাও নেই, কেবল অসহায় এক নিঃশ্বাস ফুসফুসে গুমড়ে রইল। অবশেষে শেরজিৎ তাকে ছেড়ে দিল। মুক্ত হতে সেন্ডিবা জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ঠিক তখনই যেন এক মুহূর্তে তীব্র রাগ, অপমান আর ভয়ের বিস্ফোরণে সে একটা ভুল করে ফেলল। ঠাস। 2 পা উঁচু করে এক হাত টেনে উঠিয়ে সে মাফিয়া বসের গালে চড় বসিয়ে দিল। ঘরের নিস্তব্ধতায় থাপ্পড়ের শব্দটা যেন বজ্রের মতো প্রতিধ্বনিত হলো। নিস্তব্ধতা মুহূর্তে বিদীর্ণ হলো। শেরজিতের মাথা একপাশে হেলে পড়ে। কয়েক সেকেন্ড নীরব নিস্তব্ধতায় খেলে যায়। তারপর ধীরে অস্বাভাবিক সংযম নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় সেন্ডিভার দিকে। চোখে চোখ পড়তেই সেন্ডিভার বুক কেঁপে ওঠে। শেরজিতের চোখ দুটো অদ্ভুত রকমের শান্ত, নিস্পন্দন। কিন্তু সে চাহনিতে শান্ততার নিচে গভীর অতলে জ্বলছে এক নিঃশব্দ লেলিহান শিখা, যেন নিস্তব্ধ আগ্নেয়গিরির গহীনে লুকিয়ে থাকা ধ্বংসাত্মক আগুন। সেন্ডিভার গায়ে স্নায়ুবিদ্ধ কাটার মতো এক শিহরণ খেলে যায়। তার শরীরের লোম দাঁড়িয়ে যায় আতঙ্কে। সে বুঝতে পারে এটা কেবল এক চরের প্রতিক্রিয়া নয়, এ যেন এক ঘুমন্ত শকুনকে জাগিয়ে তোলার সামিল।
এক অজানা অনিবার্য বিপর্যয়ের শুরু।